প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাসে আমরা আলোচনা করব, স্ক্রিনে দেখতে পাচ্ছ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ বিবি এর ভর্তি পরীক্ষা 2023-2024 ইউনিট ই সেট এম। এই প্রশ্নের আমরা সলিউশন ক্লাস দেখব এবং প্রশ্নগুলি এবং উত্তরগুলি আমরা অ্যানালাইসিস করব, যা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর এই ক্লাস দ্বারা যদি তোমরা উপকৃত হও, অবশ্যই এই ক্লাস শেয়ার করবে। সবগুলো ক্লাস অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা একে অপরকে জানাবে যদি তোমাদের সম্ভব হয় আর কি। আর অ্যাডমিশনের জন্য তোমরা জয়কলি প্রকাশনীর বই বেস্ট সাপ্লিমেন্ট হিসেবে রাখতে পারো। আশা করি সে বই তোমাদের অনেক হেল্প করবে। তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্নে বলা আছে, হিসাব বিজ্ঞান তথ্যের বহিস্থ ব্যবহারকারী নয় কারা? বহিস্থ মানে বাহ্যিক, বহিস্থ বা বাহিরের একই, তাই না? ব্যবহারকারী নয় কারা? হ্যাঁ, মানে যারা আভ্যন্তরীণ ব্যবহারকারী তারা হচ্ছে, সেই অ্যান্সারটা এখানে রাইট হবে, তাই না? তাহলে এখানে আছে শেয়ার হোল্ডার গুণ আমাদের কখনোই অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়, এটা আমাদের হবে না। শেয়ার হোল্ডার কানি যৌথ মূলধনী কোম্পানির যে শেয়ার হোল্ডার গুলো আছে, এগুলা কখনোই অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়। আমরা অভ্যন্তরীণটা খুঁজবো, তাহলে আমরা এই প্রশ্নের অ্যান্সারটা পাবো। আচ্ছা, ওকে। তাহলে উৎপাদন, কারণ এই প্রশ্নটার মধ্যে পেঁয়াজ দিয়ে প্রশ্নটা করেছে যে বহিস্থ ব্যবহারকারী নয় কারা, তাহলে এটা তোমাকে মিন করতে হবে বহিস্থ ব্যবহারকারী নয় মানে এটা হচ্ছে আভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে আভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, সেটা আমরা যদি সেই অ্যান্সারটা যদি বের করতে পারি, তাহলে এটা আমরা করতে পারবো। এভাবে তোমরা একটু গেস করবে, অনুমান করবে, তাহলে তোমরা সহজেই অ্যান্সার গুলো পাবে। আচ্ছা, উৎপাদন পরিদর্শক বলতে আমরা কি বুঝি? একটি কারখানার মধ্যে যে উৎপাদন পরিদর্শক বলতে অন্য লোক, বাইরের লোককে আসে উৎপাদন পরিদর্শক করে না, এই কারখানার মধ্যে নিয়োজিত কর্মকর্তা উৎপাদন পরিদর্শন করতে পারে। কোনটা? কারখানার মধ্যে নিয়োজিত যে কর্মকর্তা সে উৎপাদন পরিদর্শন করতে পারে। তবে এটা হচ্ছে আমাদের কাছে অভ্যন্তরীণ বা আন্তঃ ব্যবহারকারী। এটা নিরীক্ষক গণ হচ্ছে বাহিরে, কিন্তু অভ্যন্তরীণ নিরীক্ষক গণ যদি থাকে তাহলে সেটা হচ্ছে অভ্যন্তরীণ হতো। তাহলে নিরীক্ষক গণ এটা বাইরে নিরীক্ষক গণ বোঝাবে, তাহলে এটা না, এটা বহিস্থ। তারপরে হচ্ছে অধস্তন কর্মকর্তা কখনো বা কর্মচারী কখনোই আমাদের এই অভ্যন্তরীণ, যদিও তারা প্রতিষ্ঠানের ভিতরে কাজ করে, কিন্তু তারা সেই ডাটা ব্যবহার করে না, তাই না? একবার অধস্তন কর্মচারী যারা, তারা এই ডাটা ব্যবহার করে না, তাহলে এটাও আমাদের কাছে নয়। তাহলে আমরা দেখতে পেলাম যে বি নাম্বার, যে উৎপাদন পরিদর্শক গণ হচ্ছে আমাদের কাছে অভ্যন্তরীণ ব্যবহারকারী অথবা বহিস্থ ব্যবহারকারী নয়। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট প্রশ্নে যাই। তারপরে বলা আছে, পরের প্রশ্ন, অর্থনৈতিক মন্দার সময়কালে কোন ব্যয় প্রবাহ পদ্ধতি সর্বনিম্ন নিট আয় সৃষ্টি করে? সর্বনিম্ন নিট আয়, তাই না? মানে কম নিট আয়, তাই না? এটা কম নিট আয় তৈরি হয়। তাহলে এখানে আমাদের অর্থনৈতিক মন্দার সময়কাল বলতে কি বলছি? যদি আমাদের দাম বেড়ে যায়, কোনো দ্রব্যের মূল্যস্ফীতি হয়, সেটা হচ্ছে অর্থনৈতিক মন্দা। যে কোন একটা দ্রব্যের দাম গতদিন 5 টাকা ছিল, এখন সেটা হয়ে গেছে 20 টাকা, সেটা হচ্ছে এখন মন্দার সময় চলতেছে, তাই না? যখন দ্রব্যের মূল্য বেশি হয়, সেটাকে বলে মন্দা। তো আমরা এখানে বলা আছে যে কোন ব্যয় পদ্ধতি সর্বনিম্ন নিট আয় হবে, মানে আয়টা কম হবে কোন ব্যয় পদ্ধতি ফলো করলে। এখানে ফিফো আছে, লিফো আছে, গড় ব্যয় পদ্ধতি আছে, মোট ব্যয় পদ্ধতি। ফিফো লিফো বলতে কি বলছি? ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ যে পণ্যটা আগে ক্রয় করব সেটা আগে বিক্রি করব, সেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো। আর লিফো হচ্ছে যে পণ্যটা পরে আমরা কি করব, ক্রয় করবো, সেটা আগে বিক্রি করব, সেটা হচ্ছে আমাদের কাছে লিফো। তো এটা আমরা একাডেমিকে পড়ে আসছি এবং জানিও। তো আমরা দুইটি পণ্যের মধ্যে এখানে বিশ্লেষণ করব, ঠিক আছে? যেটা তোমাদের কাছে সহজ মনে হবে আমি আশা করি। একটি পণ্য ক্রয় করেছি, ধরো একটি পণ্য ক্রয় করেছি 5 টাকাতে, আরেকটি পণ্য ক্রয় করেছি 10 টাকাতে। তাহলে এখন সেই পণ্যটার বাজার মূল্য হচ্ছে ধরো 20 টাকা। এখন সেই পণ্যটার বাজার মূল্য হচ্ছে 20 টাকা। ফিফো পদ্ধতিতে আমরা কোন পণ্যটি আগে বিক্রি করব? ফিফো পদ্ধতিতে বিক্রি করব হচ্ছে এই যে এটা 5, আর লিফো পদ্ধতিতে বিক্রি করব হচ্ছে এটা, তাই না? লিফো। তাহলে
ফিফো পদ্ধতিতে বিক্রি করব, মানে ফিফোর সূত্র অনুযায়ী যে কোন পণ্যটি আগে আসছে, 5 টাকার পণ্য আগে আসছে না 10 টাকা, 5 টাকার পণ্য আগে আসছে, 5 টাকা আগে বিক্রি করব। আর লিফো পদ্ধতিতে কোনটা বিক্রি করবো আগে, লিফো পদ্ধতিতে বিক্রি করবে 10 টাকা, যেটা পরে আসে, 10 টাকার মালটা বিক্রি করবো, 5 টাকাটা তো আগে আসছে, এটা পরে আসছে, তাই না? এটা হচ্ছে ফিফো লিফোর খেলা আর কি। তো এখন সেই পণ্যটির মূল্য হচ্ছে কত, 20 টাকা। তাহলে 20 টাকা যদি এখন মূল্য হয়, তাহলে 5 টাকা বিক্রি করে যদি ফিফো নিয়মে বিক্রি করে দেই, তাহলে আমাদের লাভ কত থাকবে, 15 টাকা। মানে 5 টাকা দ্রব্য যদি এখন লাভ বিক্রি করি 20 টাকায়, তাহলে লাভ হচ্ছে কত, 15 টাকা। আর 10 টাকা এটা যদি আমরা এখন বিক্রি করি, তাহলে লাভ হচ্ছে কত, 10 টাকা, তাই না? 10 টাকা লাভ হচ্ছে। লিফো পদ্ধতিতে যদি 10 টাকার পণ্য, মানে পরের পণ্য বিক্রি করি, লাভ হচ্ছে 10 টাকা। আর ফিফো পদ্ধতিতে যদি আগের পণ্য বিক্রি করি, সেটা হচ্ছে 15 টাকা। তাহলে এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো যে কোন পদ্ধতিতে আমাদের নিট আয় সর্বনিম্ন হবে, মানে নিট আয় কম হবে। তা নিট আয় কম হচ্ছে কোন পদ্ধতিতে, আমাদের এই যে লিফো পদ্ধতি, আমরা যদি একটু খেয়াল করি যে লিফো পদ্ধতিতে লাভ হচ্ছে কত, 10 টাকা, আর এই পদ্ধতিতে লাভ হচ্ছে কত, 15 টাকা। ইংরেজিতে হয়ে গেছে। তো এই পদ্ধতিতে লাভ হচ্ছে কত, 15 টাকা। তাহলে আমাদের নিট আয় কোনটাতে কম হচ্ছে, নিট আয় হচ্ছে এই লিপো পদ্ধতিতে। তাহলে আমাদের এই ফিফো পদ্ধতি না, লিপো পদ্ধতি, এটা আমাদের অ্যান্সার হবে। লিপো পদ্ধতিতে আমাদের নিট আয়টা কম হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে তোমরা এগুলো অ্যানালাইসিস করে, তোমার বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, নিম্নের কোন লেনদেনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়? মালিকানা সত্ত্ব হ্রাস পায় বলতে, মালিকানা সত্ত্ব আমরা ওই বলি, তাই না? ওই কমে যাবে, ওইটা মাইনাস হয়ে যাবে। কোনটির ফলে, এটা আমরা এখন ক্যালকুলেশন করব। তো আমরা এখানে ধারে সরঞ্জাম ক্রয়, ধারে সরঞ্জাম ক্রয় বলতে কি, আর আরেকটা কথা বলে নিই, মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান কি কি? আয় কি হবে, যোগ লাভ, মানে আয়টা যোগ হবে, ব্যয়টা মাইনাস হবে, উত্তোলনটা মাইনাস হবে, আর অতি মূলধনটা, মানে অতিরিক্ত মূলধনটা, আমাদের অতি মূলধন সংক্ষেপে বলি, অতি মূলধনটা আমাদের যোগ হবে। তাহলে মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান কয়টি, আমরা যদি দেখি মালিকানা সত্ত্বের, এই মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান দুইটি হচ্ছে বৃদ্ধিকারী, একটি হচ্ছে আয়, একটি হচ্ছে অতিরিক্ত মূলধন। আর হ্রাসকারী হচ্ছে কি, এই যে এই সাইডে যে ব্যয় এবং উত্তোলন, এই দুটি হচ্ছে হ্রাসকারী। তো মালিকানা সত্ত্বকে হ্রাস করবে, তার মানে কি, আমাদের ব্যয় এবং উত্তোলনের যে দফাগুলো, সেই দফাগুলো এখানে আমাদের খেয়াল রাখতে হবে। ব্যয় এবং উত্তোলনের দফাগুলো যেগুলো যে এন্ট্রিতে আছে, সেটা হচ্ছে মালিকানা সত্ত্বকে হ্রাস করবে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। আমরা যদি এখানে ধারে সরঞ্জাম ক্রয়, ধারে সরঞ্জাম বলতে, সরঞ্জাম হচ্ছে সম্পদ, সম্পদ কিন্তু পণ্য না, তাই না? সরঞ্জাম কিন্তু পণ্য না। তাহলে যদি ধারে ক্রয় করে থাকি, যাবে দ্বারা কি হবে, সরঞ্জাম ডেবিট, তাই না? সরঞ্জাম ডেবিট, এটা ডেবিট হবে। আর ধারে ক্রয় করলে আমাদের প্রদেয় হিসাব ক্রেডিট হবে, তাহলে সরঞ্জাম হচ্ছে এ, অ্যাসেট বৃদ্ধি পাবে, আর প্রদেয় হিসাব এলটা হচ্ছে আমাদের বৃদ্ধি পাবে। তাহলে এটা আমাদের প্রভাব ফেলছে না, তাহলে এটা আমাদের হচ্ছে না। তারপরে কি আছে, ধারে সেবা ক্রয়। তাহলে ধারে সেবা ক্রয় বলতে, আমরা সেবা ক্রয় করেছি, তাহলে সেবা ক্রয় হিসাব ডেবিট, এটা আমাদের, এটার জন্য আমাদের যাবে ধরো কি, সেবা ক্রয় সেবা ক্রয় হিসাব ডেবিট। আর ধারে যেহেতু করতেছি, এটার থিকনেস কমে দেই। আর ধারে যেহেতু ক্রয় করছি, তাহলে আমরা কি লিখবো, প্রদেয় হিসাব ক্রেডিট। তো এটা আমাদের ধারের সেবা ক্রয়টা আমাদের কাছে কি, ধারের সেবা ক্রয়টা হচ্ছে আমাদের কাছে একটা সেবা খরচ, তাই না? এটা খরচ। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে ই প্লাস, মানে ই বৃদ্ধি পাবে। তাহলে ই যদি বৃদ্ধি পায়, খরচ যদি বৃদ্ধি পায়, তাহলে খরচ বৃদ্ধি পালে কি হবে, এই যে ব্যয়টা বৃদ্ধি পাবে, তাই না? ব্যয়টা যখন বৃদ্ধি পাবে, তখন আমাদের মালিকানা সত্ত্ব কি হবে, কমে যাবে। তাহলে ধারের সেবা ক্রয় দ্বারা আমাদের মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার, একটা অ্যান্সার পেলাম। এটা কি কি আছে, কিভাবে বলা আছে, এটা একটু অ্যানালাইসিস করি। নগদে পণ্য বিক্রয় করছে, নগদে পণ্য বিক্রয় করলে আমরা কি পাবো, নগদ টাকা পাবো না, নগদান হিসাব ডেবিট। আর কি হবে, বিক্রয় করছে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান, এটা হচ্ছে কি, এ প্লাস এ বৃদ্ধি পাচ্ছে, অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, আর বিক্রয় হচ্ছে আর হচ্ছে কি, রেভিনিউটার ফলে কি হয়, আমাদের আয় হয়। এই আয় হলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়। তাহলে এটা আমাদের না, মালিকানা সত্ত্ব কমে যাওয়ার কথা বলছে, হ্রাসের কথা বলছে, এটাও না। তারপরে যে বকেয়া বেতন পরিশোধ করলে আমাদের দায় পরিশোধ হবে। এটার জন্য জাবেদা কি লিখি, আমরা বকেয়া বেতন পরিশোধ করলে, আমরা বকেয়া বেতন
যদি আমরা পরিশোধ করি তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো বকেয়া বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই ক্ষেত্রেও আমাদের এই মালিকানা সত্ত্ব এর উপর আমাদের প্রভাব ফেলছে না। তাহলে আমাদের প্রভাব ফেলছে কোনো ধারের সেবা ক্রয়। তাহলে ধারের সেবা ক্রয়ের ফলে সেবা ক্রয়ের খরচ বেড়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, তারপর আছে পরিশোধিত ব্যয়ের সমন্বয় দাখিলা না হলে হিসাব সমীকরণের উপর প্রভাব কি পড়বে? পরিশোধিত ব্যয়ের সমন্বয় দাখিলা, তাহলে আমরা পরিশোধিত ব্যয়ের সমন্বয় দাখিলাটা কিভাবে দেবো? আমরা যে এরকম যে ব্যয়টা বাকি ছিল সেটা পরিশোধ করেছে, সেই ব্যয়ের আমরা সমন্বয় দাখিলা যদি দিতাম তাহলে তার জাবেদাটা কিরকম হতো? ধরো আমরা বেতন বাকি আছে, বেতনটা হচ্ছে একটা ব্যয়, তাই না? বেতনটা বাকি আছে, আর জাবেদাটা কি হবে? এর জাবেদাটা হবে এরকম, বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট আর প্রদেয় বেতন হিসাব ক্রেডিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট, এটা ডেবিট এটা ক্রেডিট। তাহলে জাবেদা দিলে এটা আমাদের এরকম হচ্ছে। তাহলে বেতন হিসাব মানে কি? এটা আমাদের এক্সপেন্স, খরচ অ্যাকাউন্ট, তাই না? এটা বেড়ে যাচ্ছে। আর প্রদেয় হিসাবটা কি আমাদের কাছে? লাইবিলিটি, দায়, এটা হচ্ছে আমাদের কাছে বেড়ে যাচ্ছে। দায় ক্রেডিট মানে বেড়ে যাচ্ছে। তাহলে দায় ক্রেডিট, এদিকে আমাদের খরচ কি হচ্ছে? খরচ বেড়ে যাচ্ছে। খরচ বেড়ে যাওয়া মানে কি? মালিকানা সত্ত্ব কমে যাবে, তাই না? যেহেতু এখানে মালিকানা সত্ত্বের কথা বলা আছে, তাহলে খরচ যদি বেড়ে যায় তাহলে ওই মালিকানা সত্ত্ব এখান থেকে খরচটা কি হবে? এই যে মাইনাস হয়ে যাবে, ইটা কি হবে? মাইনাস হয়ে যাবে, তাই না? অর্থাৎ খরচটা ব্যয়টা ওই থেকে মাইনাস হয়ে যায়। তাহলে ওইটা মূলত কি হয়ে যাচ্ছে? আমরা যদি এখানে হিসাবের ক্ষেত্রে ধরি তাহলে ওইটা কি হয়ে যাচ্ছে? এখানে বেতনের হিসাব দ্বারা ওইটা মাইনাস হয়ে যাচ্ছে, ওইটা মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে যদি আমরা দাখিলা দেই তাহলে আমাদের হিসাবটা কি দাঁড়াচ্ছে? আমাদের হিসাব দাঁড়াচ্ছে, যদি আমরা দাখিলা দেই, হিসাব হচ্ছে মালিকানা সত্ত্ব আমাদের কি হচ্ছে? কমে যাচ্ছে, আর প্রদেয় হিসাব দায় আমাদের বেড়ে যাবে। তাহলে এটা যদি হিসাব দেই, কিন্তু দাখিলা যদি না দেই তাহলে কি হবে? না দিলে আমাদের মালিকানা সত্ত্ব বেড়ে যাবে, মানে ওই কি হবে? বেড়ে যাবে, মানে বিপরীতটা হবে। আর এলটা হবে কি হবে? এলটা আমাদের কমে যাবে। তাহলে এই অবস্থা হবে যদি আমরা না দিই। তাহলে এই অবস্থায় কোনটা আছে সেটা আমরা বের করব। দায় ও মালিকানা সত্ত্ব বেশি দেখানো হবে না, আমাদের দায় মালিকানা সত্ত্ব বেশি দেখানো হবে, ঠিক আছে, কিন্তু দায় আমাদের কমে যাবে। তাহলে এটা আমাদের হবে না, দায় আমাদের কমে যাবে। দায় ও মালিকানা সত্ত্ব কম দেখানো হবে। তাহলে দায় আমাদের কম দেখানো হচ্ছে, কিন্তু মালিকানা সত্ত্ব কিন্তু বেশি দেখানো হবে, তাহলে এটাও হবে না। এর মধ্যে দায় কম দেখানো হচ্ছে, ঠিক আছে, মালিকানা সত্ত্ব কম দেখাবে না, মালিকানা সত্ত্ব বেশি হবে। দায় বেশি হবে, মালিকানা সত্ত্ব আয় কম দেখানো হবে না, এটাও হবে না। দায় তো বেশি হবে না, দায় আমাদের কমে যাবে। মানে লাইবিলিটি, অর্থাৎ দায়টা মানে এলটা, দায়ের যে সিম্বলটা এল আমরা ব্যবহার করেছি, এলটা মাইনাস হবে, তার মানে দায়টা কমে যাবে। তাই এটা হবে না, দায় বেশি আছে লেখা। তা দায় কম হবে, হ্যাঁ দায় কম হবে, ঠিক আছে। মালিকানা সত্ত্ব বেশি দেখানো হবে, হ্যাঁ এই যে ওই মানে মালিকানা সত্ত্ব বেশি দেখানো হবে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে রাইট অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এরকম ভাবে অ্যানালাইসিস যদি আমরা করতে পারি, যদি আমরা এভাবে দুই একবার যদি বই শেষ করতে পারি, তাহলে আশা করি তোমাদের হিসাব বিজ্ঞানে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তোমাদের প্রথম অবস্থায় এগুলো ধরতে একটু কষ্ট হবে, যদি ধরতে পারো তোমাদের কাছে একবারে ইজি লাগবে। আচ্ছা, তারপরে দেখো, দায়সমূহকে চলতি ও স্থায়ী শ্রেণীবিভাগে বিভক্ত করা হয় কোন নীতি অনুযায়ী? তাহলে দায়সমূহকে চলতি এবং স্থায়ী যে আমরা করছি, মানে চলতি দায় এবং স্থায়ী দায়, এটা কিসের হিসাবে? ডিউরেশন অনুযায়ী, মেয়াদ অনুযায়ী আমরা কিন্তু চলতি দায়টা হচ্ছে 1 বছরের মধ্যে পরিশোধ্য, আর যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় সেটা হচ্ছে 1 বছরের অধিক সময়ের মধ্যে যেটা পরিশোধ্য, সেটা হচ্ছে স্থায়ী দায়, তাই না? লং টার্ম লাইবিলিটিস। তো এটা কোন অনুযায়ী আমাদের সবসময় মনে রাখবে, যেগুলা এই যে সময়কাল যে অনুযায়ী, মেয়াদ অনুযায়ী যেটা থাকবে সেটা চলমান প্রতিষ্ঠান অনুযায়ী আমাদের সেগুলা বিভক্ত করা হয়। তাহলে হিসাবে কোন নীতি অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান অনুমান অনুযায়ী এটা করা হয়। তাহলে এখানে আমরা চলতি এবং স্থায়ীটা আমাদের ডিউরেশন অনুযায়ী বা মেয়াদ অনুযায়ী যেহেতু এটা পার্থক্য করা হয়, তাহলে এটা আমাদের চলমান প্রতিষ্ঠান অনুযায়ী এটা আমাদের এই ধারণাটার কারণে এটা বিভক্ত করা হয়। আচ্ছা, এটার উপর আলাদা ভিডিও ক্লাস দেওয়া আছে, আমাদের হিসাব বিজ্ঞানের যে বিভিন্ন নীতি এবং ধারণার উপর ক্লাস দেওয়া আছে, ক্লাসটা দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, 6 নম্বরে বলা আছে
যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রারম্ভিক সম্পত্তি কত আছে, প্রারম্ভিক সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে 3 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকা। সম্পত্তি হচ্ছে 3 লক্ষ টাকা, দায় হচ্ছে কত, 1 লক্ষ টাকা। ওকে, সারা বছর ধরে মালিক 50,000 টাকা বিনিয়োগ করে। তার 50,000 টাকা কি সারা বছর ধরে কি করে বিনিয়োগ করে, মানে অতিরিক্ত মূলধন, তাই না, যেটাকে বলি। আর 1 লক্ষ টাকা উত্তোলন করে, তাহলে উত্তোলন করে কত, 1 লক্ষ টাকা। তো বছর শেষে সমাপনী মূলধন প্রারম্ভিকের 20% বেশি হয়, মানে সমাপনী মূলধন যা ছিল তার চেয়ে 20% বেশি হবে। উক্ত বছরে ব্যবসার লাভ বা ক্ষতির পরিমাণ কত সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা সেটা বের করে দেখব। তো খেয়াল করে দেখো, এখানে বছরের প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন এই দুটো জিনিসটা তোমাকে আগে বুঝতে হবে। যে প্রারম্ভিক মূলধনের সাথে আমাদের মূলধনের উপর যে বিষয়গুলো হিট করে, আয়, ব্যয়, উত্তোলন, অতিরিক্ত মূলধন, এই জিনিসগুলো যোগ বিয়োগ করার পর যে অংশটা থাকবে সেটার নাম হচ্ছে কি সমাপনী মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন কত, এখানে প্রারম্ভিক মূলধন দেওয়া নাই, মূলধনটা বের করে নিতে হবে। তাহলে প্রারম্ভিক মূলধন কি, সম্পত্তি এবং দায় দেওয়া আছে, তাহলে মূলধনটা হচ্ছে আমরা যদি সি ধরি বা ওই ধরি বা মালিকানা সত্ত্ব যেটা ধরি না কেন, তাহলে ওই ধরলাম মালিকানা সত্ত্ব। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এল, এ ইকুয়াল টু এল প্লাস ওই, তাই না, এখানে এল ইকুয়াল টু এল প্লাস ওই, তাই এই দিয়ে আসতে ওইটা আমাদের বের করে নিতে হবে। তাহলে কি হবে, তাহলে এই অ্যাসেট থেকে যদি লাইবিলিটিটা বাদ দেয় তাহলে পাবো আমরা, তাহলে ওইটা কত পাবো, 3 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা যদি বাদ দেয় তাহলে আমরা 2 লক্ষ টাকা ওই ওই পাবো, মালিকানা সত্ত্ব পাবো, তাই না। সংক্ষেপ করছি, একটু তোমরা একটু ধরে নিবে, তাহলে বিষয়টা বুঝতে পারবে। তাহলে আমাদের এ সম্পত্তি দেওয়া আছে কত, 3 লাখ টাকা, আবার দায় দেওয়া আছে কত, এল, এল দেওয়া আছে কত, 1 লাখ টাকা। তাহলে ওইটা কত হবে, তাহলে এই এ থেকে যদি এলটা এ পাশে নিয়ে আসে মাইনাস করি তাহলেই হবে, তাই না। ওই সমান কত, 2 লক্ষ টাকা, অর্থাৎ 3 লাখ থেকে 1 লাখ বাদ দিলে 2 লাখ টাকা। আচ্ছা, এই 2 লাখ টাকা হচ্ছে আমাদের কি, 2 লাখ টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন, তাই না। এটা হচ্ছে বছরের প্রথমে, বছরের প্রারম্ভিকে। তাহলে প্রারম্ভিক মূলধন ছিল কত, 2 লাখ টাকা। এই 2 লাখ টাকার সাথে আমাদের সারা বছর ধরে মালিক কি করছে, সারা বছর 50,000 টাকা বিনিয়োগ করেন। তাহলে 50,000 টাকা বিনিয়োগ করছে, তাহলে 50,000 টাকা যোগ করব, তাহলে 50,000 টাকা বিনিয়োগ করে অতিরিক্ত মূলধন যোগ হবে। আর কি হচ্ছে, আর বলছে যে আমাদের এখানে 1 লক্ষ টাকা উত্তোলন করছে, উত্তোলন করলে কি হয়, মালিকানা সত্ত্ব কমে যায়, তাই না, উত্তোলন করলে কমে যায়। মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান কি কি, আমাদের এর আগে বললাম, মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে আয়, ব্যয়। আয়টা হচ্ছে কি হবে, যোগ হবে, ব্যয়টা হচ্ছে মাইনাস হবে, তারপরে উত্তোলনটা আমাদের মাইনাস হবে, মাইনাস উত্তোলন করতে হবে, আর মাইনাস প্লাস অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধনটা প্লাস করতে হবে, তাই না। তাহলে দুটি হচ্ছে বৃদ্ধিকারী উপাদান আর দুটি হচ্ছে হ্রাসকারী উপাদান। আচ্ছা, তাহলে আমরা এখানে উত্তোলন যেটা সেটা মাইনাস করলাম, মাইনাস করার পর যে মূলধনের পরিমাণ যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কাছে সমাপনী মূলধন। তাহলে সমাপনী মূলধনের পরিমাণ কি বলছে, প্রারম্ভিক মূলধনের 20%। প্রারম্ভিক মূলধন কত ছিল, প্রারম্ভিক মূলধন ছিল 2 লক্ষ টাকা, তার 20% বেশি হবে। তাহলে 2 লক্ষ টাকার 20% কত, 2 লক্ষ টাকার 20% হচ্ছে 2 লক্ষ টাকার 2 লক্ষ টাকার 20% হচ্ছে কত, 40,000 টাকা। তাহলে এই 40,000 টাকা হচ্ছে আমাদের বেশি হবে। আগে যা ছিল প্রারম্ভিক মূলধন কত ছিল, 2 লক্ষ টাকা, তাহলে এখন সমাপনী মূলধনটা হবে কত, 20% বেশি, তার মানে কি 2,40,000 টাকা, 2,40,000 টাকা সমাপনী মূলধন। তাহলে আমাদের উক্ত বছরের লাভ বা লস কত হয়েছে, তাহলে আমরা লাভ লস কত হয়েছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে এই দিকে আমাদের সবগুলো যদি যোগ করি, তাহলে যোগ বিয়োগ করার পর যেটা হবে সেটা হচ্ছে আমাদের কাছে সমাপনী মূলধন। তাহলে বিষয়টাকে যদি আমরা এরকম ভাবে সাজিয়ে লিখি, একটু খেয়াল করো, যে এরকম প্রারম্ভিক মূলধন, আমি একটু সাজিয়ে লিখছি, লাল কালি ইউজ করি। প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক প্রারম্ভিক শুধু লিখলাম, মূলধন লিখলাম না। প্রারম্ভিক যোগ এর সাথে কি করব, আমাদের কি বলছে, ব্যবসার লাভ বা ক্ষতির পরিমাণ, মানে প্লাস মাইনাস লিখতে হবে, প্লাস মাইনাস লাভ বা ক্ষতি কি হবে সেটা আমাদের বের করতে হবে, লাভ বা ক্ষতি। তারপরে এখানে আমাদের কি আছে, মালিক 50,000 টাকা কি করে বিনিয়োগ করে, এভাবে ক্যালকুলেশন করতে পারবে। যদি তোমরা এটা করতে পারো, এটা সহজে ইজিতে করতে পারো। তো আমি পুরোটা বিশ্লেষণ করে দেখাচ্ছি। তাহলে এখানে লাভ ক্ষতি মাইনাস বিনিয়োগ করে, তাহলে বিনিয়োগ করলে সেটা আমাদের কি হবে, অতিরিক্ত মূলধন, তাই না। অতি মূলধন, অতি মূলধন হচ্ছে আমাদের যোগ হবে, আর এই যে উত্তোলন যেটা সেটা আমাদের মাইনাস হবে, উত্তোলন, উত্তোলন মাইনাস হবে, সমান সমান কি, সমাপনী মূলধন। সমাপনী মূলধন আমাদের বের করে নিতে হবে, সমাপনী, তো সমাপনী মূলধন এখানে লিখবো, সমাপনী
মূলধন। ওকে, তাহলে প্রারম্ভিক মূলধন কত আছে? প্রারম্ভিক মূলধন এখানে আমরা বের করলাম কত, 2 লাখ। তাহলে 2 লক্ষ টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধন। লাভ ক্ষতি আমাদের বের করতে হবে, প্লাস লাভ ক্ষতি, প্লাস হলে লাভ, আর যদি মাইনাস চিহ্নতে আসে তাহলে ক্ষতি মাইনাসে আসে। অতিরিক্ত মূলধন কত আছে? অতিরিক্ত মূলধন আছে এখানে এই যে 50,000 টাকা অতিরিক্ত মূলধন, তাহলে এখানে লিখবো 50,000 টাকা। তারপরে আছে উত্তোলন, উত্তোলন কত আছে এখানে? উত্তোলন আছে 1 লক্ষ টাকা, তাহলে মাইনাস উত্তোলন। আর সমাপনী মূলধন কত আমাদের? এই যে 20% বেশি হয়, তাহলে প্রারম্ভিক মূলধন কত? এত 20% বেশি হলে 2,40,000 যেটা বের করলাম, তাহলে এটা সমাপনী মূলধন 2,40,000, তাই না? এর আগে যেটা বের করলাম। তাহলে এখন আমরা প্লাস মাইনাস করবো। এই পাশে 2 লক্ষ প্লাস আছে, ওই পাশে যা কি মাইনাস হবে, এই পাশে প্লাস 50,000, এই পাশে মাইনাস 50,000, এই পাশে মাইনাস 1 লাখ, ওই পাশে যা প্লাস 1 লাখ হবে, তাই না? তাহলে এখন যদি যোগ বিয়োগ করি আমরা, তাহলে কি দেখায়? যোগ বিয়োগ করলে তাহলে 2,40,000 এর সাথে 2,40,000 মাইনাস, এখানে প্লাস আছে 2 লাখ, হয়ে যাবে কত? মাইনাস 2 লাখ সমান সমান ওই পাশে নিয়ে যায় মাইনাস 2 লাখ, তারপরে আছে প্লাস 50,000, তাহলে হবে কি মাইনাস 50,000, তারপরে আছে মাইনাস 1, মাইনাস আছে 1 লক্ষ, তাহলে সমান সমান এই পাশে গিয়ে হয়ে যাবে কি প্লাস 1 লক্ষ। তাহলে এটা যদি আমরা, যখন তুমি এই বিষয়টা জানবে তখন কিন্তু এটা সহজে করতে পারবে, তুমি ক্যালকুলেশন 5-6 সেকেন্ডের মধ্যে তুমি এটা করতে পারবে আর কি। তো এখানে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কি দেখতে পাই? তাহলে মাইনাস হচ্ছে 70,000, এদিকে হচ্ছে সরি 2 লাখ টাকা 50,000 টাকা, 2,50,000 টাকা প্লাস মাইনাস করলে তাহলে মাইনাস 10,000 থাকে, মাইনাস 10,000, আর এদিকে 1 লাখ, তাহলে আমরা 1 লাখের শূন্য বেশি হয়েছে, এদিকে তাহলে আমরা পাবো কত? 90,000। যোগ বিয়োগ করে 90,000 পাচ্ছি। এই 90,000 টাকা কি ফিগার আছে? প্লাস ফিগার আছে। যদি এটা মাইনাস 90,000 বাড়াইতো, যদি মাইনাস 90,000 টাকা হতো, তাহলে আমরা ক্ষতি মনে করতাম। যেহেতু এটা প্লাস ফিগার আছে সবগুলো যোগ বিয়োগ করে, তাহলে এটা আমাদের লাভ মনে করতে হবে। তাহলে এটা আমাদের লাভ, প্লাস ফিগার থাকলে আমাদের এটা লাভ। তাহলে আমরা এটা কি পাবো? তাহলে এখানে 90,000 টাকা লাভ হয়েছে। আমরা এই যে 90,000 টাকা, এর আনসার হবে রাইট আনসার, 90,000 টাকা লাভ। তাহলে এই হচ্ছে আমরা এইভাবে এটা ক্যালকুলেশন করব। আচ্ছা, তারপরে আমরা 5-6 নম্বরের পর আমরা দেখব 7 নম্বর। 7 নম্বরে এখানে বলা আছে একটি স্থায়ী সরঞ্জামের ক্রয় মূল্য 58,000 টাকা। স্থায়ী সরঞ্জামের ক্রয় মূল্য কত? 58,000 টাকা। ওকে, তাহলে এটা হচ্ছে 58,000 টাকা, যা 1 এপ্রিল তারিখ কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো অঙ্কে। 1 এপ্রিল 2023 সালে ক্রয় করা হয়। তাহলে 58,000 টাকার যেটা সরঞ্জাম, সেটা এপ্রিল 1 তারিখে ক্রয় করেছি। সরঞ্জামের আয়ুষ্কাল 10 বছর। সরঞ্জামের আয়ুষ্কাল কত বছর? সরঞ্জামের আয়ুষ্কাল 10 বছর। ভগ্নাবশেষ মূল্য 2,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে 2023 সালের অবচয়ের পরিমাণ কত হবে? তাহলে ভগ্নাবশেষ পদ্ধতিতে আমরা যখন ইয়ে করব, মানে অবচয় বের করবো, তো তার সেই অবচয় মানে বের করার সূত্রটা হচ্ছে এরকম: বার্ষিক অবচয়, বার্ষিক বার্ষিক অবচয় অবচয় সমান সমান কি হবে? বার্ষিক অবচয় হবে এরকম: ক্রয় মূল্য আমাদের, বা ক্রয় মূল্য বা অর্জন মূল্য, সেখান থেকে আমরা বাদ দেবো কি? ভগ্নাবশেষ মূল্য বাদ দেবো, ভগ্নাবশেষ মূল্য বাদ দেবো, ভাগ করবো কি? আয়ুষ্কাল দ্বারা ভাগ করবো, আয়ুষ্কাল দ্বারা ভাগ করবো। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমাদের কত আছে? এখানে আমাদের আছে হচ্ছে 58,000 টাকা। 58,000 টাকা, 58,000 টাকা আমরা ক্রয় করেছি। ভগ্নাবশেষ মূল্য কত? 2,000 টাকা। ওকে, মাইনাস 2,000, আর আয়ুষ্কাল হচ্ছে কত? 10 বছর। তাহলে এটা আমরা কত হবে? 58 থেকে 2 বাদ দিলে কত? 56,000 টাকা। 56,000 ভাগ 10 সমান সমান কত? 5,600। এই 5,600 টাকা প্রত্যেক বছর বার্ষিক অবচয় হবে, 5,600 টাকা করে। ওকে, এখন 2023 সালে অবচয় বের করতে বলছে। 23 সালে কি পুরা বছর ছিল? মানে জানুয়ারি 1 থেকে জানুয়ারি 1 থেকে কি ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বর 31 পর্যন্ত ছিল না। কখন ক্রয় করেছি? এপ্রিল 1 তারিখ। এপ্রিল 1 তারিখ করেছি, তার মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তো তাই না? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস বাদ দাও, আর 12 মাস থেকে যদি 3 মাস বাদ দেয় 9 মাসের হিসাব। তাহলে এপ্রিল 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে 9 মাস, অথবা তুমি এটা 9 মাস ক্যালকুলেশন করতে পারো। যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস যদি 12 মাস থেকে বাদ দাও, তাহলে কয় মাস? 9 মাস। তাহলে 2023 সালে সম্পত্তিটি ছিল, মানে সরঞ্জামটি 2023 সালে ছিল 9 মাস। তাহলে 5,600 টাকা যেটা অবচয়, বার্ষিক অবচয় বাড়ালো, এই 5,600 টাকা বাড়ালো বার্ষিক অবচয়, মানে কি 12 মাসের। 12 দ্বারা ভাগ করবো, গুণ করবো কত? 9 দ্বারা। তাহলে গুণ করলে যেটা বাড়াবে সেটা হচ্ছে আমাদের কাছে রাইট অ্যান্সার। এটা 5,600 কে 12 দ্বারা ভাগ 9 দ্বারা গুণ করে 4,200 টাকা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের কাছে 4,200 টাকা হচ্ছে আমাদের কাছে রাইট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরেরটাতে দেখি।
আমাদের এখানে 8 নম্বরে বলা আছে বিজ্ঞাপন খরচ 60,000 টাকা এবং 5 বছরের জন্য প্রদান করা হয়েছে। এটি IFRS অনুযায়ী কিভাবে হিসাবভুক্ত করতে হবে। যদি এটা এটা বলে দিয়ে একটু যাতে তোমরা পেঁয়াজ লাগে যায় বা ভয় পাও, এই জন্য এটা IFRS এর কথা বলা আছে। যদি এটা না থাকতো তাহলে আমরা একইভাবেই হতো। তাহলে বিজ্ঞাপন খরচ দেওয়া আছে 5 বছরের জন্য, তাহলে 5 বছরের জন্য দিচ্ছে কত 60,000 টাকা, তাহলে বিজ্ঞাপন খরচ হিসাবে দেখানো আছে কত 60,000 টাকা, তাই না। খরচ মানে বিজ্ঞাপন খরচ 60,000 টাকা দেখানো আছে। আর 60,000 টাকা যদি 5 বছরের জন্য দেখানো থাকে, তাহলে এই বছরের শেষে আমরা কি দেখবো, খরচ থাকলে কি দেখাবো, সম্পদ দেখাতে হবে। তাহলে 5 বছরের মধ্যে এই 1 বছর তো চলেই গিয়েছে, তার মানে কি 5 বছর 60,000 টাকা যদি হয় 5 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 5 ভাগ 60, তাহলে 12,000 টাকা খরচ এই 1 বছরে হয়ে গেছে। আর বাদ বাকি 4 বছর আমাদের কি আছে, 4 ভাগ 48,000 টাকা আমাদের সম্পদ হিসেবে আছে। মানে বিলম্বিত বিজ্ঞাপন বা অগ্রিম বিজ্ঞাপন, বিলম্বিত 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 বিজ্ঞাপন হিসেবে আছে কত 48,000 টাকা বা অগ্রিম বিজ্ঞাপন যেটা সম্পদ হিসেবে আছে। আর 12,000 টাকা কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে, তাই না। তাহলে আমরা এখানে বলা আছে 12,000 টাকা খরচ এবং 48,000 টাকা সম্পত্তি হিসেবে দেখাতে হবে। বিলম্বিত বিজ্ঞাপন কি সম্পত্তি আছে, তাহলে এটা দেখাতে হবে। এটা আমাদের রাইট অ্যান্সার। তারপরে আছে সম্পূর্ণ 60,000 টাকা সম্পত্তি হিসেবে, না এটা রাইট অ্যান্সার না। হিসাব বইতে কোনো প্রভাব ফেলবে না, অবশ্যই প্রভাব ফেলবে। সম্পূর্ণ 60,000 টাকা খরচ হিসেবে দেখাতে না, সম্পূর্ণ 60,000 টাকা খরচ হিসেবে দেখাবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কত, এই নাম্বার। আচ্ছা ওকে, 9 নম্বরে আমাদের এটা দেখলাম 8 নম্বর, তারপরে হচ্ছে 9 নম্বর। যদি বিক্রয়ের পরিমাণ 11,700 টাকা হয়, খেয়াল করা, যদি বিক্রয়ের পরিমাণ 11,700 টাকা হয়, ক্রয় মূল্যের উপর মুনাফার হার 10% হয়, তাহলে বিক্রিত পণ্য ব্যয়ের পরিমাণ কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে এইরকম অঙ্ক যদি থাকে, আমাদের এই টেকনিকটা আমি এর আগে দেখে দিয়েছি, এরপরও যদি এখন দেখে দিয়েছি, যদি তোমরা এটা ফলো করো তাহলে তোমরা সহজে পাবে। তাহলে আমরা তোমরা এখানে ভাগ করে নিবে, কিরকম ভাবে ভাগ করে নিবে, খেয়াল করো যে বিক্রয় মূল্য বা শুধু বিক্রয়, তাহলে এখানে আমাদের বিক্রয় পরিমাণ দেওয়া আছে কত, 11,700 টাকা দেওয়া আছে, মাইনাস এখান থেকে কি করি, বিক্রয় থেকে যদি আমরা লাভ বাদ দেই, মানে মুনাফা বাদ দেই, মুনাফা লিখি, বিক্রয় থেকে যদি আমরা মুনাফাটা বাদ দেই, তাহলে আমরা কি পাবো, মুনাফা কত জানি না, মুনাফা যদি বাদ দেয় তাহলে কি পাবো, ক্রয় মূল্য পাবো, তাই না। ক্রয় মূল্য পাবো, ক্রয় মূল্যটা হচ্ছে কি আমাদের এখানে বিক্রিত পণ্যের ব্যয় হিসেবে আমরা ধরবো, এটা বিক্রিত পণ্য, আর কোনো ইনফরমেশন দেওয়া নেই এখানে, তাহলে আমরা এটাকে ক্রয় মূল্য কি আমরা বিক্রিত পণ্যের ব্যয় হিসেবে ধরবো। তো ক্রয় মূল্য এখানে কত, ক্রয় মূল্য আমাদের দেওয়া নেই, হোয়াট। এখন খেয়াল করবে যে কার পার্সেন্টেজ দেওয়া আছে, মুনাফার পার্সেন্টেজ দেওয়া আছে, মুনাফার পার্সেন্টেজ কত, মুনাফার পার্সেন্টেজ দেওয়া আছে 10%, তাহলে মুনাফার পার্সেন্টেজ হচ্ছে 10% দেওয়া আছে। এখন কার উপর ধরতে বলছে 10%, মুনাফা কার উপর, ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কার উপর মুনাফার হার দেওয়া আছে ধরতে বলছে, ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের উপর ধরতে বলছে, আমরা যার উপর ধরতে বলবো সেটা হচ্ছে 100%, এটা হচ্ছে 100%, এটা ক্রয় মূল্য 100%। যদি বলতে বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্য 100% ধরতে হবে, এই যে বিক্রয় মূল্য, বিক্রয়টা 100% ধরতাম, তাহলে বিক্রয় মুনাফা ক্রয়, তাহলে বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে ক্রয় হয়। আচ্ছা, তাহলে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো যে ক্রয় মূল্য আমাদের কত দেওয়া নাই জানি না, তারপরে আছে ক্রয় মূল্যের সাথে মুনাফাটা কি অ্যাড করি, যেভাবে করবে সেভাবেই হবে, এটা যোগ, এর সঙ্গে মুনাফাটা, ক্রয়ের সাথে মুনাফা যোগ করি আমরা। মুনাফা কত দেওয়া আছে, মুনাফা দেওয়া হলে মুনাফা পার্সেন্টেজ দেওয়া আছে কত, 10% দেওয়া আছে, মুনাফা কত আছে সেটা আমরা জানি না, তাহলে ক্রয়ের সাথে মুনাফা যোগ করলে যেটা পাবে সেটা হচ্ছে বিক্রয়। বিক্রয় হচ্ছে কত দেওয়া আছে, 11,700, এইভাবে আমরা এটা করতে পারি, 11,700। তো আমরা এইভাবে না ধরে আমরা যে ইনফরমেশন যেটা দেওয়া আছে সেইভাবে আমরা করবো, আমরা তাহলে আমাদের কাছে ইজি লাগবে। তাহলে আমাদের এখানে মুনাফা কার উপর ধরতে বলছে, মুনাফা ক্রয় মূল্য 100%, তাহলে এখানে কত পার্সেন্ট ছিল, যেখান থেকে 10%, এই যে মুনাফা 10% মাইনাস করলে 100% হবে, তার মানে অবশ্যই এখানে 110% ছিল, 110% ছিল, সেখান থেকে 10% মুনাফা বাদ দিলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে কত, 100%, তাই না। ঠিক একই রকম ভাবে আমাদের এটার যার উপর ধরতে পারি সেটা 100%, তাহলে ক্রয় মূল্য 100%, তাহলে এখানে আমাদের দুটা যোগ করলে, যে এটা এখানে যোগ করলে এটা কত হবে, তাহলে 110%, তাহলে এখানে আমরা বিক্রয় 110% পেলাম, এখানেও আমরা বিক্রয় 110% পেলাম।
তাই না? তাহলে বিক্রয় হচ্ছে 110%। তাহলে কি বের করতে বলছে? বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে। বিক্রিত পণ্যের ব্যয় কোনটা? এই যে ক্রয় মূল্য যেটা সেটাই। তাহলে ক্রয় মূল্য কত? 100%। তাহলে 100, এই যে 11,700, একটু মিশিয়ে দিই এটা, এখন খেয়াল করে তোমরা 11,700, এই 11,700 যেটা দেওয়া আছে, 11,700 কত পার্সেন্ট? 110%, তাই না? এই বিক্রয় সময় কত পার্সেন্ট বিক্রয়? 110%। তাহলে 110 দ্বারা আমরা 110% দ্বারা ভাগ করব। আর বিক্রিত পণ্যের ব্যয় কত পার্সেন্ট? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কত? 10%, মানে 100%। তাহলে 100 দ্বারা গুণ করলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পাবো। অথবা যদি আমরা মুনাফা বাদ দিই, মুনাফা যদি আমরা করে নিই, অথবা 10% মুনাফা বের করে নিয়ে, যেটা যেমন 11,700 ভাগ কত? 110 দ্বারা ভাগ দিতে হবে, গুণ করবো কত? 10% মুনাফা বার করে নিয়ে, সে মুনাফা যদি আবার এখান থেকে বাদ দেয়, তাহলে আমরা ক্রয় মূল্য পাবো। তো এত কিছু ঝামেলার দরকার নেই, আমাদের ক্রয় মূল্য কত? 100% তারা 100% দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা সহজে পাবো। তাহলে এটা ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে এটার ক্যালকুলেশন যদি আমরা করি, আমরা বিক্রিত পণ্য ব্যয় যেটা পাবো কত? 10,636 টাকা 36 পয়সা। এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো, তাই না? তাহলে এটার রাইট অ্যান্সার 10,000, এখানে কোনো কিছু দেওয়া নাই। 10,000 কাছাকাছি হচ্ছে, কাছাকাছি অ্যান্সার 10,636 টাকা, মানে কাছাকাছি এটাও আছে এটাও আছে, তো আমাদের রাইট অ্যান্সার এখানে দেওয়া নেই। আচ্ছা, তারপরে আছে আহ, অধিকার শেয়ার, অধিকার শেয়ার ইস্যু করা হলে, হ্যাঁ, অধিকার শেয়ার, অধিহার না, অধিকার শেয়ার মানে রাইট শেয়ার। এখানে একটু প্রশ্নটা একটু পেঁচিয়ে দিয়েছে, যাতে আহ, মানে তোমরা যখন দেখবে, তাহলে সেক্ষেত্রে দেখবে যে কি আবার অধিহার মনে করবে। অধিহার না, এটা অধিকার শেয়ার। অধিকার শেয়ার হচ্ছে রাইট শেয়ার। হ্যাঁ, রাইট শেয়ার, রাইট হচ্ছে, রাইট শব্দ হচ্ছে অধিকার। সে রাইট শেয়ার ইস্যু করা হলে কি হবে? রাইট শেয়ার, অধিকার শেয়ার ইস্যু করার ফলে আমাদের মালিকানা সত্ত্ব তো অবশ্যই আমাদের কি হবে? মালিকানা সত্ত্ব অবশ্যই বৃদ্ধি পাবে। আর যখন শেয়ার ইস্যু করবো তখন কি পাবো? টাকা পাবো। শেয়ার ইস্যু করলে আমরা টাকা পাবো, শেয়ার ইস্যু করলে ক্যাশ পাবো, আমরা নগদ টাকা পাবো। তাহলে নগদান হিসাব ডেবিট। আর রাইট শেয়ার বা অধিকার শেয়ার, আমাদের অধিকার শেয়ার মূলধন পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমাদের এদিকে মালিকানা সত্ত্ব বেড়ে যাচ্ছে, আর এদিকে আমার নগদ টাকা বেড়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে মালিকানা সত্ত্ব বৃদ্ধি হ্রাস, না, এটা হবে না, একের সাথে দুটো হবে না। শেয়ার হোল্ডারদের সত্ত্ব বৃদ্ধি পায় কিন্তু সম্পত্তি অপরিবর্তিত থাকে না, সম্পত্তি বৃদ্ধি হবে, আমাদের নগদ টাকা বৃদ্ধি পাবে। তাহলে এটা আমাদের হবে না। শেয়ার হোল্ডারদের সত্ত্ব অপরিবর্তিত থাকে কিন্তু সম্পত্তি বৃদ্ধি পায় না, শেয়ার অপরিবর্তিত থাকবে না, শেয়ার হোল্ডারদের এটা বৃদ্ধি পাবে, এটা হবে না। শেয়ার হোল্ডারদের সত্ত্ব এবং সম্পত্তি বৃদ্ধি হবে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান। এগুলো আমরা আহ, প্রশ্নগুলো আমরা পড়ে অ্যানালাইসিস করে উত্তরগুলো আমরা অ্যানালাইসিস করলাম। আশা করি তোমরা অনেক উপকৃত হবে আর কি। এই ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখবে। তো পরবর্তীতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন অ্যান্সারগুলো কি হবে সেগুলো আমরা অ্যানালাইসিস করব এবং দেখব। তো আজকে এ পর্যন্ত। তোমরা সকলে ভালো থেকো, আমার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।